শুভ সন্ধ্যা। শুরু করব আমরা আমাদের শব্দ আলো ঠিক আছে কিনা, যারা উপস্থিত আছেন তারা অনুগ্রহ করে একটু জানাবেন যে সবকিছু ঠিক আছে কিনা। আমি সুতপা চৌধুরী আজকে অন্য ভূমিকায়, সঞ্চালনার ভূমিকায় হাজির হয়েছি। স্বপ্ন পূরণের রবিবারের সান্ধ্যকালীন আড্ডায় তুফান। যারা যুক্ত হয়েছেন তারা একটু জানাবেন আমাদের শব্দ এবং আলো ঠিক আছে কিনা। পিঙ্কি বা অন্য কেউ থাকলে একটু আমি একটু অপেক্ষা করছি। পিঙ্কি বা স্বপ্ন পূরণের কোনো সদস্যা বা অন্য কোনো দর্শক শ্রোতা কেউ যদি থাকেন অনুগ্রহ করে একটু জানাবেন যে ঠিকঠাক জায়গায় আছি কিনা। পিঙ্কি, হ্যাঁ পিঙ্কি, নেটওয়ার্কের বোধহয় একটু সমস্যা। আমরা দেখতে পাচ্ছি পিঙ্কি হাই জানিয়েছে, শামীম রেজা জানিয়েছেন নমস্কার মাসিমা। পিঙ্কি জানাচ্ছে যে ক্লিয়ার সাউন্ড, ঠিক আছে। আজকে কমেন্টসে অবশ্যই আমরা যাব, তবে আজকে আমাদের অতিথি হিসেবে যিনি আছেন অতিথি শিল্পী আমরা বলছি, এবং সেই শিল্পীর জায়গা থেকে আমরা পরেই অবশ্যই কথা বলবো। হ্যাঁ পিঙ্কি, ঠিক আছে, বুঝতে পেরেছি। আমাদের কমেন্টস আটকে ছিল, নেটওয়ার্কের একটু সমস্যা ছিল, বুঝতে পারছি। সঙ্গে আছেন শ্রীমতী রত্না সাহা চৌধুরী। শুভ সন্ধ্যা। আমি যদিও এখানে বলাই আছে যে এটা মা মেয়ের কথোপকথন, তারপরেও আমি মার কাছে জানতেই চাইবো যে আজকে মা কোনটা পছন্দ করবে, যে শ্রীমতী রত্না সাহা চৌধুরী নাকি আমার মা, কিভাবে আমি সম্বোধন করে অনুষ্ঠানটা করবো। ভালো হয়। মা জানিয়েছেন যে মা হলেই ভালো হয়। আচ্ছা মা, তোমাকে শামীম রেজা বাংলাদেশ থেকে নমস্কার জানিয়েছে। তুমি কিছু বলতে পারো তাকে আর কি কমেন্টে, যে কেমন আছে বা কিছু, মানে তুমি কোনো হেজিটেশন না রেখে, মানে তুমি সহজ হও। তুমি মনে করো যে এখানে ধরো এখন আমরা পিঙ্কিকে দেখতে পাচ্ছি, শামীম রেজা, আর কাউকে আমরা দেখতে পাচ্ছি না। কেমন আছো? হ্যাঁ, এবার মানে সহজ হয়। তুমি তো প্রচুর মানুষের সাথে মেশো, এবং আমরা ছোট থেকেই দেখে আসছি যে প্রচুর মানুষের সাথে মিশতে তুমি পছন্দ করো। তো এটাও একটা ওরকম কথোপকথনের জায়গা, তো সেখানে তুমি এটা বলতেই পারো। আমরা একদম কথোপকথনে যাই, তার আগে একটু বলা ভালো যে আমার মায়ের সামান্য কিছু আমি একটু পরিচয় দিয়ে তারপরে আমরা মায়ের সাথে আলাপে যাব। ছোটবেলা থেকে মাকে দেখেছি নানান রকম পরিস্থিতির মধ্যে দিয়ে, মানে আর্থিক দিক বা পরিবেশগত দিক, সেটা মায়ের কিন্তু বারবার বোধহয় একটা বদল ঘটেছে। হ্যাঁ, মা এটাই বলছেন যে, এবং আমরাও দেখেছি এটা, যেটা মায়ের বারবার বদল ঘটেছে। তো সেই বদল ঘটে যাওয়া মায়ের এক জায়গায় জন্ম, এক জায়গায় বেড়ে ওঠা, এক জায়গায় পড়াশুনো, বিয়ে, আবার সেখান থেকে অন্য জায়গায়, সেখান থেকে আবার মানে ট্রান্সফারেবল জবের কারণে মাকে আবার ওখান থেকে শিফট করা,
তারপরে সেখান থেকে বড়সড় একটা আবার চেঞ্জ, মাকে একটা সময়ে আবার পুরো একদম সবকিছু গুটিয়ে নিয়ে আবার আরেকটা সেটেলমেন্টে আসতে হয়। তো মানে এই জায়গাগুলো যে এই বদলের জায়গার পরেও কিন্তু যে মা এত সাবলীল এবং স্বাভাবিক, সেই জায়গাগুলো আমরা গল্পে গল্পে আসবো, যে কোথায় জন্ম কোথায় বড় হওয়া, সেগুলো আমরা একটু একটু করে আসবো। আমরা প্রথম দিকে একটু শুধু মনে হচ্ছে আমার কোথাও একটু নেটওয়ার্কের বোধহয় সমস্যা, আমি জানি না, অন্য কোথাও হয়তো না থাকতে পারে। প্রসেনজিৎ পাল আছেন, তিনি নমস্কার জানাচ্ছেন। তুমি শুভেচ্ছা জানাতেই পারো। শুভেচ্ছা। আর একে একে হয়তো আমরা অনেককেই পাবো, আমরা অপেক্ষা করছি, কেননা এটা অনেকে হয়তো, আর সময়ের বোধহয় একটু সমস্যা হয়েছিল, আমি হয়তো সমস্যাটা করেছিলাম 7:30 বলে ফেলেছিলাম, কিন্তু আমাদের যে ফ্লেক্স আমরা দিয়েছি তাতে ঠিকঠাকই ছিল, পিঙ্কি এটা ইয়ে করেছে। আর প্রথমে শুরু করার আগে মা স্বপ্ন পূরণকে কিছু বলবে কিনা, একটু মা যদি বলে স্বপ্ন পূরণের উদ্দেশ্যে যদি কিছু বলে। স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আমি তো আগে জানতাম না, নেট ঘাটতে ঘাটতে আমি দেখেছি, আমার মেয়ে লিঙ্ক পাঠিয়েছে। স্বপ্ন পূরণের পিঙ্কি উদ্যোগ নিয়ে এই যে আয়োজনটা করেছে, এই জন্য আমি ওকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা এই স্বপ্ন পূরণের মাধ্যমে লকডাউনের ভিতরে অনেক যারা প্রোগ্রাম গান শুনতে ভালোবাসি, তাদের জন্য তো অবশ্যই ভালো। শুধু বোধহয় গান না, আজকে মা আমাকে বলছিল যে স্বপ্ন পূরণের একটা যোগা, যোগা একটা মা ফোন করে আমাকে বলেছে, আমি আজকে দেখেছি, আমারও দেখা হয়নি সেটা। যোগাটা দেখেছি, নামটা মেয়েটার নামটা ভুলে গেলাম, আমার ভালো লেগেছে। ছাদে বসে করেছিল যোগা ওটা, ও কল্যাণী ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, তাও বলেছে। তো এই যে নানান ধরনের নিয়ে কাজটা করা, আমরা ঘরে বসে দেখছি, সময় কাটাচ্ছি, আমাদের তো সময় কাটেও না, মন সবসময় ভালো থাকে না, তাই নেট ঘাটতে ঘাটতে এগুলো ভালোই লাগে। আর এই উদ্যোগটা যে নিয়েছে পিঙ্কি, এটা ভালো একটা প্রয়াস। শামীম রেজা জানাচ্ছেন যে ভালো আছি মাসিমা, আপনার সুস্বাস্থ্য কামনা করছি। হ্যাঁ, ধন্যবাদ। সমীর পোদ্দার, তোমার মানে রত্না সাহা চৌধুরীর ছোট ভাই এসেছে, আমার ছোট ভাই উনি সমীর বলেছেন আসছে, এসে গেছি। তুই এসেছিস, আমি খুব খুশি হয়েছি। একটু আগেও বলেছি যে সমীর কালকে ছিল, আজকে আসবে। আর এটাই যেটা, এই যে নেট প্রসঙ্গেও মা বলছিলেন যে নেট ঘাটাঘাটি আমরা যাব, যে মায়ের বয়স, মায়ের নতুন করে বারংবার কোনো কিছু শিক্ষার প্রতি আগ্রহ, বারবার মা শিক্ষার্থী হয়েছে এবং মা একটা সময় শিক্ষিকা ছিলেন। আমরা সব প্রসঙ্গেই আমরা একটু একটু করে যাব, কারণ আমরা চাইছি যে একটু একটু করে এগোই। আচ্ছা, তাপস হালদার, মায়ের আমার জামাই জামাই, তাকেও আমি শুভেচ্ছা শুভেচ্ছা জানানো। আচ্ছা, আমার এই প্রোগ্রামটা দেখতে আসছে, আমার ভালো লাগে। আচ্ছা, এরপরে আছে অয়ন পোদ্দার, বলো। আমার বর্দার ছেলে রিঙ্কি, রিকি, তুইও আসিস, আমার ভালো লাগলো, বর্দাকে দেখাতে পারলে আর একটু ভালো লাগতো। এই যে ও লিখেছে, দেখছি পিসি। মানে এখানে একটা বড়সড় ব্যাপার যে আমরা তো আলাপেই বসেছি, ধাপে ধাপে আমরা আসবো, যারা আত্মীয় তারা জানেন, যারা মানে আত্মীয়, আসলে এখানে শব্দটা ব্যবহার করা অন্যরকম, রক্তের সম্পর্কিত পরিবারগত আত্মীয় যারা, তারা জানেন যে কোন পরিস্থিতিতে আমরা এই জায়গায় আছি বা মায়ের কি পরিস্থিতি গেছে, কিন্তু রক্তের সম্পর্কিত বহির্ভূত যারা, তারাও যারা আমাদের আত্মীয় যারা আছেন এখানে, তাদের উদ্দেশ্যেই বলা যে আমাদের দীর্ঘদিন মানে মা অসুস্থ হওয়া, ফিরে আসা এবং এই যে অপেক্ষা যে মানে মায়ের সাথে দেখা হবে, সেটা হচ্ছে না, কিন্তু হঠাৎ করে এরকম পিঙ্কির একটা বক্তব্য মানে পিঙ্কির প্রস্তাবনায় এই আয়োজন, যে যাতে অন্তত মনে হয় যে কেউ কেউ সামনে আছে। পিঙ্কি জানিয়েছে, মাসিমা আপনাকে অনেক ধন্যবাদ। আর মৌসুমী দত্ত, মৌসুমী জানিয়েছে মাসিমণি শুভেচ্ছা। আমারও শুভেচ্ছা। আচ্ছা, আমরা একটু একটু করে এগোই। মাকে প্রথম প্রশ্নই করি, যে একদম মানে আমি তো আজকে সঞ্চালনার জায়গায় আছি, আমি তো আজকে মেয়ে হলেও কিন্তু সঞ্চালিকা, তো এই গুরু দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে যখন। আর আমিও ভালো লাগছে যে এমনিতে আড্ডা একরকম জিনিস, কিন্তু একটা আনুষ্ঠানিকভাবে আরো অনেকগুলো মানুষের সামনে বসে
এরকম একটা আড্ডা মুখোমুখি মায়ের অনেক কথা যেগুলো আমরা জানি, যেগুলো অনেকের মধ্যে আমরা হয়তো ছড়িয়ে দিতে পারবো, বা এখন যে জিনিসটা নিয়ে আমরা বারবার কিছু বলছি যে ডিপ্রেশন, প্রাণ শক্তি, মানে সেই জায়গাটা থেকে আমার মায়ের অনেক কিছু জায়গা থেকে আমার মনে হয় যে প্রাণ শক্তির জায়গাটা বোধহয় মানুষের আরো ফিরে পাওয়া উচিত, যে এইভাবে পাওয়া যেতে পারে। আচ্ছা, উম, আচ্ছা, হ্যাঁ, পিঙ্কি আমাকে বলেছে যে এই আড্ডাই তুফান নামটা কার দেয়া সেটা যেন আমি উল্লেখ করি। অবশ্যই এটা আমি মানে পরে গিয়েও হয়তো বলতাম, পিঙ্কি বলে দেয়াতে আরো ভালো হলো। গোপা চক্রবর্তী, আমাদের আদরের গোপাদি, তিনি আমাদের আড্ডাই তুফান এই নামটি উনি প্রস্তাব রেখেছিলেন, সেটা আমরা গ্রহণ করেছি। সুন্দর একটা নাম। আচ্ছা, তাপস হালদারের প্রোফাইল থেকে একটা বার্তা এসছে, সেটা হলো যে মা খুব ভালো হচ্ছে, দিদিমাকেও ভালো লাগছে। এটা কে বলতে পারে? তিতাস, হ্যাঁ, এটা আমার হচ্ছে নাতি, আমি ওকে বাবুয়া বলে ডাকি। আচ্ছা, এবারে আমরা একদম, যেটা হয় যে সাক্ষাৎকার মানেই হচ্ছে তার জীবনীটা আমরা জানতে চাই। তো মার কাছে অন্তত জিজ্ঞেস করি যে মা তোমার কোথায় জন্ম হয়েছে, আমি জানলেও তো এখানে আমার সবাই জানে জন্ম না। মূলত কলকাতা, আমার মামার বাড়িতে, কিন্তু বড় হওয়া, পড়াশোনা করা এটা বাংলাদেশ। মানে অনেক ছোটবেলায় তুমি আমি চলে যাও তিন আবার? বছর বয়সে আমি চলে যাই। আচ্ছা, ৩ বছর বয়স পর্যন্ত তুমি কলকাতায় থাকো, তারপরে তুমি ওখানে যাও। তোমার পড়াশোনা সব ওখানে? পড়াশোনা, বিয়ে, হুম। ছেলে মেয়ে হওয়া সবই বাংলাদেশ। আর পড়াশুনোর মধ্যে আমি এটুকু আর কি প্রশ্ন করব, যে তুমি, আমি ছোটবেলা থেকে দেখেছি যে তুমি প্রচুর পড়তে ভালোবাসতে, প্রচুর উপন্যাস আমি দেখেছি, যে মানে কার কার উপন্যাস তুমি পড়তে? আমি তখনকার সময় আমি বেশি পড়তাম শরৎচন্দ্র, আশুতোষ। হুম। তো তার পরবর্তী সময় আমার ছেলে সমরেশ বসু, আর ওই যেটা কি যেন নাম, ওটা তোকে একটা বই দিয়েছি, ওটা ভুলে গেছি। হুম। এমনিতে অনেক নাম মনে রাখতে পারছি না। সমরেশ বসু, ছেলের দৌলতে পড়া, আর অনেক বই ছেলে দিয়েছে, ছেলের লেখা বই, এগুলো পড়েছি। আমার একটা চোখের খুবই সমস্যা, এখন ইচ্ছা সেটা থাকলেও। সেই প্রসঙ্গেও আমরা আসবো, যে সেই প্রসঙ্গে আসবো বলাটা আসলে ভুল, আমি এখনই বলতে পারি। সেটা হলো যে মা কিন্তু এই মুহূর্তে একটা চোখে দেখতে পান, একটা চোখে কিন্তু দেখতে পান না, সম্পূর্ণই দেখতে পান না। এবং মায়ের এখন চলাফেরা, বই পড়া, মা কিন্তু এখনো না, বই পড়েন, সেলাই করেন। এইখানে একটু কথা হ্যাঁ। আছে, সম্পূর্ণ বললে ভুল হবে। আচ্ছা। সেলাই করা এবং বই পড়া একটা চোখেই। আমার বই পড়তে গিয়ে আমার একটা চোখ বন্ধ করে পড়তে হয়, তা নাহলে আমি লেখাটা অস্পষ্ট দেখি। তো একটা চোখ বন্ধ করে তো বেশি সময় পড়া যায় না, কিন্তু এখনো আমি সেলাই করি। মেশিনের সুই কেউ পরাই দিলে আমি সেলাই করতে পারি। মা কিন্তু মানে হাতের কাজটা খুব সুন্দর জানেন। আমি সেটা শিল্পীর জায়গা থেকে আসবো, তার আগে আমি একটু কমেন্টসে যাব। মা মানস চৌধুরী জানাচ্ছেন যে দেখছি আমিও বন্যা। হ্যাঁ, মায়ের মানস চৌধুরী আর বন্যা আমার ছেলে, ছেলের বউ, আমার বৌমা বন্যা। আমার খুব ভালো লাগলো ওরাও আসছে, এই জন্য। ওদেরকেই সরাসরি বলো তুমি। ওরা অনেক তোদের আর আমি নতুন করে কি বলবো, তোরা দেখছিস, অনেক কিছুই জানিস, কিন্তু এখন একটা মানস আনুষ্ঠানিক ভাবে। চৌধুরী আবারও আর কি দাদা আবারও জানাচ্ছে যে মা আমিও দেখছি, বন্যা হ্যাঁ, দেখছে। হ্যাঁ, যেহেতু বক্তব্য আমরা একটু দেরিতে অনেক এসছি। অনেক আদর রইল, তোরা দেখছিস বলে। এমনিতে তোরা জানিস, অনেক কিছুই জানিস, গল্পের ছেলে বলা তবু হয়েছে, মানে আজকে একটা আনুষ্ঠানিক ভাবে বলা সেটাই। হচ্ছে। আচ্ছা, গোপাদি বলছেন যে এসেছি। হ্যাঁ, গোপাদির সাথেও তোমার আলাদা করে পরিচয় ঘটেনি। হ্যাঁ, ধন্যবাদ, মাসিমাকে দেখে খুব ভালো লাগছে। ধন্যবাদ। আর যারা সঙ্গে আছেন বা আছো, মানে আমাদের তো অবশ্যই ভালো লাগার বিষয়, যেটা সঙ্গে থাকা মানে আমাদের ভালো লাগা। উম, আর আমরা কোন প্রসঙ্গে ছিলাম? বইয়ের প্রসঙ্গে। মানে তুমি কিন্তু উপন্যাস, ওই সময় আমি দেখেছি যে শঙ্কর থেকে শুরু হ্যাঁ, হ্যাঁ, করে শঙ্করও পড়েছি। নিহার রঞ্জন, নিহার রঞ্জন মানে বলতে আমি একদম, ভুলে গেছি। হ্যাঁ, আমার বাড়িতে এখনো আছে, এগুলো পুরানো একদম থাক পাতা মারা ছিল, ছিঁড়ে দিয়েছে। দেখতাম যে শঙ্কর, নিমাই ভট্টাচার্য, নিহার রঞ্জন, নিহার রঞ্জন, আশুতোষ এগুলো মুখোপাধ্যায়, এগুলো সবই মায়ের একদম। শরৎচন্দ্র, এগুলোই আমার পড়ার ছিল। এগুলো দেখে আমার ছেলে আমাকে, পরবর্তীতে হ্যাঁ সমরেশ প্রচুর। বসু, আর ওটার নামটাই ভুলে গেছি, রমাপদ,
রমাপদ চৌধুরী আমাকে গিফটও করেছে। আর অন্য ওর লেখা বই তো আছেই। এই মানে কি পড়ার আগ্রহটা আমার আগে প্রচুর ছিল, আমি রান্না করতে করতেও বই পড়তাম। আর সমীর পোদ্দার জানাচ্ছেন যে আমি সঞ্চিতা দেখছি। হ্যাঁ, ছোট মামি সঞ্চিতা দেখছে। তোমাকেও ধন্যবাদ দেখছো বলে। সেলভিয়া সেন উনি জানাচ্ছেন যে কাকিমা আমার প্রণাম নেবেন। হ্যাঁ, ধন্যবাদ। প্রজ্ঞা পারমিতা জানাচ্ছেন যে খুব ভালো লাগছে। আর আর হচ্ছে মানস চৌধুরী তোমাকে একটা, তুমি বোধহয় তোমার দেখতে একটু অসুবিধে হচ্ছে, আমি একটু কাছে নিয়ে দেখাচ্ছি, সে মা বলে একটা ডাক দিয়েছে। হ্যাঁ বাবা, আমার তো আচ্ছা। চোখের প্রবলেম, আমি কিছুই দেখতে পাচ্ছি না ল্যাপটপে। আর আর হচ্ছে অপর্ণা ঘোষ, উনি জানাচ্ছেন যে আমরাও দেখছি, আপনারা শুভেচ্ছা নেবেন, মায়ের পক্ষ থেকেই জানাচ্ছি। শুভেচ্ছা। আর দাদা জানাচ্ছে যে সো সুইট, এই যে সো সুইট এই পর্যন্ত আমাদের এখন আছে। আচ্ছা, আলোটা একটু কম হলো কেন হঠাৎ করে, খেয়াল করলে? ঘরে আমার পর্দাতে একটু আলোটা কমলো। দেখতে তো ঠিক আছে। এই তো গেল মায়ের মানে তোমার জীবনে তোমার কি মানে এমন কি কিছু মনে হয়েছে যে যা কিছু তুমি পূরণ করতে চেয়েছিলে কিন্তু পূরণ হয়নি, এরকম কি কিছু হয়েছে? বা গানের প্রসঙ্গ বলি, সেটা তোমার তোমার যেরকম মনে হবে আমি তুমি বলবে। ছোটবেলায় গান শিখতে শুরু করেছিলাম, কিন্তু আমার গলা ভালো না প্রথম কথা, দ্বিতীয় কথা আমার টিচার আমার স্কেল অনুযায়ী গান শিখায়নি, সেই জন্য আমার গানের প্রতি একটা আতঙ্ক, আমি স্কেলে উঠতে পারি না, অথচ সেই স্কেলে সে আমাকে শিখাচ্ছে। তারপরে আমি গানটা ছেড়ে দেওয়ার ইচ্ছে করছিলাম, সেই মুহূর্তে আমার বাবা বললো তোকে আর গান শিখতে হবে না। আমার মাও বললো যে না শিখতে হবে না। আমি তো যেমন জন্য আমি বেঁচে তুমি গেলাম, এটার অপেক্ষাতেই ছিলে, আমি বেঁচে এটার গেলাম। অপেক্ষায় ছিলে যে মানে কখন বলবে যে আমাকে আমি শিখতে স্কেলে হবে না। পারছিলাম না, কিন্তু পরবর্তী সময় আমার ইচ্ছাটা আমার ছেলে মেয়ের মধ্যে দিয়ে আমি পূরণ করেছি এবং আমি পেরেছি। তখন আমি বুঝতে পারলাম যে আমাকে ভুল স্কেলে শেখানো হয়েছে, যার জন্য আমার গানের প্রতি ইচ্ছেটা ছিল না, আমি তো স্কেলেই তো বুঝি নেই। আর তারপরে তুমি আবার মানে কখন এসে আবার গান শিখতে শুরু করলে সেটা একটু বলো। সেইটা আমি আর কি, আমার যখন ছেলে মেয়ে শিখেছে তখন ছেলে মেয়ের কথা সারাক্ষণই মনের মধ্যে ছিল, কিভাবে ওদের একটা জায়গায় পৌঁছাবো, নিজে যে গান শিখবো সেই ইচ্ছাটা আমার কখনোই হয়নি। পরে তুমি কখন আবার শিখতে শুরু করলে? আবার আমার ইচ্ছা হলো মেয়ের বাড়িতে গানের স্কুল দেখে আমি মনে হলো যে আমার মেয়ের কাছে আমি নতুন করে গান শিখি, এবং আমি শুরুও করেছিলাম। তখন ওর বাবা ভীষণভাবে অসুস্থ, তো তারপরেও আমি শুরু করেছিলাম, কিন্তু উনি ক্রমান্বয়ে অসুস্থ হয়ে পড়ায় আমার বন্ধ হয়ে গেছে। তারপর তো আর আমার হয়ইনি, উনি চলে গেলে। এখন এখন তোমার এখন আর কি আমার ছেলে মেয়ে উৎসাহে, ছেলে নিজে হারমোনিয়াম বের করে দিয়ে গেল, আমি এখন মেয়ের কাছে মেয়ের ছাত্রী, শিখছি মানে ওই আর কি, কারোর কাছে সামনে গাওয়ার মতো না, তবে আমার এখন একটু ভালো লাগে। মানে তোমার মেয়ে আসলে শিক্ষিকা হিসেবে কেমন? না, শিক্ষিকা হিসেবে খুবই ভালো। আরে বাস, মানে এটা তো ভালো একদম বলেই আমি যেটুকু শিখছি আমি পারছি, অন্য টিচার হলে আমাকে শিখাতে পারতো না, কেননা একটু ধৈর্যের ব্যাপার আছে তো, পড়াশোনা যেমন ধৈর্য নিয়ে শিখাতে গানটাও তাই। তা আমি তো একদম হারমোনিয়ামতে মনে করছি যে আমি নিতেই পারবো না, নতুন করে আবার বসায় আমার ওইটা আর কি ভয়টা। আমাদের এখান থেকে কিন্তু আমি নিজে একটু বার্তাই পেশ করছি, সেটা যে মা বয়সটা এখনো বলেনি, মা আসলে মা বোধহয় 65 বছরের দিকে এসে বোধহয় তুমি গানটাকে আবার শুরু করলে। হ্যাঁ, হিসেব অনুযায়ী 65 বা 66 বছর বয়সে মা শুরু করে। মা তখন বারবার ভেবেছে যে শুরু কি করা উচিত, আসলে কি আমার গাওয়া উচিত। তো যাই হোক, মানে মা সেটা করেছে, এবং মাঝখানে ব্রেক করার পরে কিন্তু এই মুহূর্তে মায়ের বয়স কিন্তু 72 বছর। মানে এটা আমি মাঝখানে আরো প্রসঙ্গে আসবো, কেননা এই বার্তাগুলো আসলে আমি দিতে চেয়েছি, আমি বা পিঙ্কি বা স্বপ্নপূরণের পাতাতে আমরা আছি, স্বপ্নপূরণের গ্রুপে আমরা আছি।
এখান থেকে কিন্তু আমরা বেশ কিছু বার্তা দিতে চাই, যে বার্তাগুলো অন্তত পেয়ে অন্য মানুষেরা উপকৃত হন। তো সেইখান থেকে মা কিন্তু এখন আবার গান শুরু করেছেন। এই মানে মায়ের বাইপাস সার্জারি হয়েছে সদ্য, সেটার পরেও মা উঠে আবার গান করছেন। তো আমরা নিশ্চয়ই আজকে মানে আবদার থাকবে কারণ না কারণ মায়ের একটু গান আমরা পরে শুনবো। যেহেতু আমরা আলাপে আছি, একটু আমরা কথাতে যাব। আমরা কিছু কমেন্ট আমরা পেরিয়ে গেছি, আমরা সেই কমেন্টগুলোকে একটু আগে দেখে নিই। আচ্ছা, এবারে ইরাবতী হালদার লিখছে যে দিদিমা স্মাইলি দিয়েছে সে। হ্যাঁ, অনেক আদর। আচ্ছা, এবারে লিখছে মানস চৌধুরীর প্রোফাইলে বার্তা এসছে যে ইউ আর এ গ্রেট মা, এইসব আমি লিখছি মা বন্যা। হ্যাঁ, খুব খুশি হলাম। সব সন্তানেরাই তার মাকে বড় করে হ্যাঁ না দেখে। হ্যাঁ, এখানে তোকেও বন্যাও একটা সন্তান, তুইও অবশ্যই। আমার আরেকটা হ্যাঁ, সন্তান। তুমি বলো যে আমি বন্যা কে সেটা আরেকবার বলে দাও। বন্যা আমার বৌমা হলেও সে আমার আরেকটা সন্তান, আরেকটা মেয়ে। বন্যা আবারও তোমাকে জানাচ্ছে যে তোমার গলাও ভালো, আর ভালো তোমার ইচ্ছা। লাভ ইউ। বন্যা তোমাকে লাভ ইউ জানিয়েছেন। আহ, তুমি তাকে একটু ভালোবাসা জানিয়ে দাও, এখন তুমি তো অনেকদিন তো দেখা সাক্ষাৎ নেই, তুমি আমি এটার তোকে মাধ্যমে অনেক ভালোবাসা অনেক জানিয়ে দাও। ভালোবাসি, এবং আমার মনে একটা আকাঙ্ক্ষা আছে, হসপিটাল থেকে এসে আসার পর তোকে আমি জড়িয়ে ধরতে পারিনি এখন। আচ্ছা, এবার আছে ইরাবতী হালদার বলছে যে আমরা তিনজন মিলে আহ, তিনজন মিলে একদিন গান করব লাইভে। আচ্ছা, আর শর্মিষ্ঠা রায় জানাচ্ছেন হ্যাঁ কাকিমা। শোনা, তোর সাথে আমার গান গাওয়ার একদিন ইচ্ছা আছে। শর্মিষ্ঠা রায় জানাচ্ছেন আমিও শুনছি, শুভেচ্ছা জানবেন। পিঙ্কি জানাচ্ছে এটা মনে হয় সেটা সেরা পাওনা তোমার। একদম একদম, মানে মা আমাকে এটা বারবার জানিয়েছে যে আমি নাকি খুব ভালো শিক্ষিকা। তো এটা সত্যি মানে আমার একদম বড় পাওয়া। তা আমরা তো এখন এটাও বলে রাখা ভালো যে আমরা কিন্তু একদম সামাজিক দূরত্ব এমন ভাবে মেনটেন করছি যে মা প্রায় কান্নাকাটি করে যে আমরা কেউ কাউকে জড়িয়ে ধরি না। তো যাই হোক, মানে এখন অন্তত একটু কাছে আসছি। আচ্ছা, গোপাদি জানাচ্ছেন, প্রজ্ঞা জানাচ্ছেন বাহ। গোপাদি জানাচ্ছেন তাহলে আমার আমার গান হবে এখনো। গোপাদি, আমি কিন্তু তোমাকে আগেই বলেছি যে হবে, একদম নিঃসন্দেহে, তুমি সেটা মানছো না কেন? আচ্ছা, মানুষ চৌধুরীর প্রোফাইল থেকে জানানো হচ্ছে এটা খুব সত্য মা, রিঙ্কু খুব ভালো শিক্ষক, দারুণ শেখালো তোমাকে। আচ্ছা, বন্যাজিও আমাকে একটা স্বীকৃতি দিয়েছে, তার জন্য শুভেচ্ছা এবং ভালোবাসা জানালাম বন্যাজিকে। আচ্ছা, তাপস হালদার জানাচ্ছেন শিওর আই অ্যাম আই ও তাপস না, তাপস হালদারের প্রোফাইল থেকে জানাচ্ছে শিওর আই অ্যাম রেডি দিদি। আচ্ছা, আমি বোধহয় একটু মিস করছি, যাই হোক। শামীম রেজা জানাচ্ছেন আজ এখানে আমাদের কাছের স্যারকে দেখতে পেলে খুব খুশি হতাম, তার বিদায় আত্মার। হ্যাঁ, এটা অবশ্যই সত্য কথা শামীম ভাই, আমরা সেই প্রসঙ্গে আবার পরে যাব। শর্মিষ্ঠা রায় জানাচ্ছেন যে কাকিমার গান শোনার অপেক্ষায় আছি, আমরা মা চেষ্টা করবেন একদম। পিঙ্কি দাস বাড়ির জানাচ্ছেন আমিও আছি। মানস চৌধুরী জানাচ্ছে দারুণ হবে শোনা মামি। আচ্ছা, মানে গানের প্রসঙ্গে নাকি জানিয়েছে। মৌসুমীও তোমার গান শোনার অপেক্ষায় আছে। আমরা এরপরে আমরা একটু কিছু বার্তামূলক ইয়েতেই যাব, যে মায়ের আর লেখাপড়ার দিক থেকে তোমার যে স্বপ্ন পূরণ হয়নি এমন একটা বিষয়। আমার স্বপ্ন পূরণ হয়নি, আমি 3 নম্বরের জন্য বিএ পাশ করতে পারি নাই। কিন্তু পরবর্তী সময়ে যখন আমি ভেবেছি আবার পরীক্ষা দেব, যতবার ভেবেছি আমার ছেলে মেয়ে হওয়ার পরে, ততবারই আমার একটা না একটা বাধা এসে পড়েছে। মানে মায়ের পরীক্ষা আর দেওয়া আমার পরীক্ষা আর দেওয়া হয়নি, কিন্তু ওই যে সেটা হয়নি, সেইটা আমি এখনো স্বপ্নে দেখি। এখনো আমি স্বপ্নে দেখি যে আমি পরীক্ষা দিতে যাচ্ছি, হয় আমি টাইমে যেয়ে বুঝতে পারি নাই, হয় আমি প্রশ্ন পাই নাই, হয় আমি লিখতে পারি নাই, না হয় আমি শাড়ি কাপড় পরতে পারি। তাহলে আমার রয়েই গেছে মনের ভিতরে। আর মানে তোমার সন্তানদের মধ্যে কি তোমার সেই স্বপ্ন কোনো পূরণ মনে হয় তোমার যে পূরণ হয়েছে? সেই ইচ্ছেটা আমার ইচ্ছেটা আমার বিয়ে পাস করতে পারি না সেটা ঠিক, কিন্তু আমার ছেলে মেয়েরা আমার স্বপ্নের অনেকটাই পূরণ করছে, অনেকটাই। আমার ছেলে যখন
ইউনিভার্সিটিতে পড়তে গিয়েছে, এত ভালো রেজাল্ট হয়তো আমি আশাও করতে পারিনি। যখন সে ফার্স্ট ক্লাস, অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, আর এমনিতেও তো ফার্স্ট হয়নি, সেকেন্ড হচ্ছে। সেকেন্ড হয়েছে, আমি মানে দারুণ এটা এটা খুশি। মায়ের একটা আমি বড় আমি প্রাপ্তি। আমি দারুণ খুশি। যখন সে জাপান ডক্টরেট নিতে গিয়েছে, আমি মহা খুশি, মহা খুশি। আমি বারবারই ওকে বলেছি যে ডিগ্রি নিতে গিয়েছিস, ডিগ্রি নিয়ে সার্টিফিকেট নিয়েই তুই আসবি বাবা। ওখানে হয়তো তোর কষ্ট হচ্ছে, কিন্তু আমার বারবার আমার একটা কথাই ছিল, যেহেতু এটা আমার অনেক বড় প্রাপ্তি। আর আর আমার মেয়ে যে কখনো পিএইচডি করবে, এটা আমি ভাবতে তুমি পারিনি। তো মেয়ে তো মাধ্যমিক পাশ করবে, এটাই হ্যাঁ, তো তুমি ভাবতে আমার পারোনি মানে। মেয়েকে ভাবছিলাম মাধ্যমিক পাস না করতে পারবে না সেটা না, করাবই। না, এখানে আমি মায়ের মধ্যে একটু ঢুকলাম, মানে এটুকু না বললে হয় না। মা যেটা পিঙ্কিও বলছে, আমি একটা বড় মানে প্রাপ্তি আমার, যে মা আমাকে বড় শিক্ষিকা, ভালো শিক্ষিকা বলেছে। তবে আমার জীবনে মা কিন্তু ভীষণ ভালো একজন শিক্ষিকা। মানে মা মা যদি শিক্ষিকার ওই জায়গাতে মা না থাকতেন, বা মায়ের ওই জায়গায় না থাকতেন, তাহলে আসলেই আমার মাধ্যমিক পাশ করা খুবই কঠিন হয়ে যেত। মানে এটা কোনোভাবেই সম্ভব ছিল না। বর্তমান ডিগ্রি তো এখানে নাই। আমি একটু কথা বলি। আমার ছেলে বোনকে নিয়ে খুব চিন্তিত ছিল, বলছে ও কিভাবে মাধ্যমিক পাশ করবে। আমি বলছি তুই তোর ওকে নিয়ে চিন্তা করতে হবে না, তুই তুই তোর চিন্তা কর, ও পাশ করবেই। একবারে নয় দুবার, ও 7 বার হইলেও তো দেবে পরীক্ষা, এবং ও পাশ করবেই। কিন্তু যাক, সৌভাগ্যই হোক, রেজাল্ট যাই হোক, এক চান্সেই সব পাশ করে গিয়েছে। এটাও আমার একটা বড় পাওয়া। আচ্ছা, নিশ্চয়ই মাধ্যমিকের পরে আর আমার কিছু হয়নি এটা না। মানে না, অনেক যারা জানেন না তারা ভাববেন যে আমি মাধ্যমিকটাই বোধহয় ও হাত দেখে, না মানে না, এখানে একটুখানি বলি আমি, মাঝে মাঝে আমি বর্ধমানে গেছি, তো আমার হাত দেখে একজন আর কি বলছেন যে আমার মেয়ে ছিল পাশে বসে, তো আমার হাত দেখে বলছে যে এত বদমাস তুই, যে পড়াশোনাটা হাতে ছিল, অথচ তুই পড়াশোনাটা করলি না, কত পড়াশোনা হতো। তো কতদূর পড়া হয়েছে বলে, তুই তো এইট পাসও করতে পারলি না। তখন আমার মেয়ে পাশে বসে হাসছে যে তো সেই আর কি, হ্যাঁ, মানে এটা যাই হোক, মানে এটা উল্লেখ্য কিছু না। আহ, মানে এটা অনেকেরই জানা, বা মানে পরবর্তী অধ্যায়ে আমি পড়াশোনা কিছুটা এগিয়েছি, করেছি, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এখানে মা ছোট মামার প্রোফাইল থেকে ইলা দেখছে। ইলাকে অনেক ভালোবাসা হ্যাঁ, জানাচ্ছি হ্যাঁ। ইলা আমার পক্ষ থেকে, এবং আমার তরফ অবশ্যই থেকে অনেক আদর আশীর্বাদ রইল ইলা। আর তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, এই একমাত্র কামনা। সেই তিতাস বলতে চেয়েছে যে তাপস হালদারের প্রোফাইল থেকে, মানে ওর বাবার প্রোফাইল থেকে, যে তোমরা তিনজন গাইলে খুব ভালো হবে। সাইদ হ্যাঁ, আহমেদ জানাচ্ছেন ভীষণ সুন্দর লাগছে দেখতে। আবার তাপস হালদারের, মানে তাপস জানাচ্ছে যে গানের অপেক্ষায় আছি। আহ, অয়ন জানিয়েছে খুব ভালো লাগছে দুজনকে, খুব ভালো হচ্ছে। আর বড় মামাকে এই মুহূর্তে দেখতে পেলে সত্যি খুব ভালো সত্যি আমার লাগতো। খুব ভালো লাগতো বড়দাকে দেখতে পেলে। আর অয়ন পোদ্দারের থেকে বোধহয় বৌদি, মানে মামি সম্ভবত হয়তো দেখছে, আমার যা মনে হয় মামি হয়তো আছে। বৌদি, তোমার শুভেচ্ছা। তুমি দেখছো, আমার ভালো লাগছে। সময় সুযোগ পেলে তোমার গানও শুনবো আমার বাড়িতে একদিন। সে তো অনেকদিন থেকেই তোমাকে সেটা আমি মানে বলছি, মামির সাথে সেটা তো আর আমিও হলো কথা না। বলবো। বাট আমাদের এখানে একটু বলি যে আমাদের এই স্বপ্ন পূরণের যে এই উদ্দেশ্য, সেটা এমন কিছু মানুষ, মানে যাদের স্বপ্ন পূরণ হয়নি, বা যারা যা বা স্বপ্ন পূরণ হয়েছে, স্বপ্ন তো মানুষের বিভিন্ন রকম থাকে, বিভিন্ন রকম ভাবে পূরণ হয়, বিভিন্ন রকম ভাবে পূরণ হয় না। তো সেই জায়গাগুলো থেকে আমরা আমাদের মানে পরিবারের বাইরে, তো মামির সাথেও কথা বলবো যে কোনো একটা সময় মামিও আসুক, গান নিয়ে আসুক, কথা নিয়ে আসুক, জীবন নিয়ে আসুক। তো এটা মানে ইচ্ছে রইল আমাদের। শামীম রেজা জানাচ্ছেন যে মাসিমার কথাগুলো অনেক সুন্দর, সমস্ত ছাত্রদের জন্য অনেক প্রেরণা যোগাবে। অবশ্যই শামীম ভাই, আমি সেটা মনে করি। আচ্ছা, ও বৌদি জানাচ্ছে যে মা রিঙ্কুর ডক্টরেটের গল্পটাও বলো। আর না, এটা কিভাবে বলবে, মানে এখানে আমার এখানে একটুখানি বলার ব্যাপার, মা কি বলবে সেটা মায়ের বক্তব্য। মানে এখানেও অনেকের উৎসাহের মধ্যে এটা, এই যে আমার বৌদি যেটা বলছে, বৌদিরও একটা উৎসাহের একটা দিক ছিল বলেই আমি ভাবতেও, মানে অনেক সময় ভাবনাগুলোও তো উঠে যায়, তো হ্যাঁ, এই ভাবনাটা ভাবনাটাও ছিল। এসছিল বৌদির একটা প্রস্তাবনা থেকে বা বৌদির ভাবনা থেকে। এটাও খুব সত্য।
মার কিছু বলা থাকলে মানে বলতে পারো, হ্যাঁ, এখানে গল্প করে বর্ণার বলতে পারো। ভূমিকাটাও অনেক মুখ্য। আছে, হ্যাঁ। বন্যা বর্ণনা না বললে ওর মাথায় হয়তো ঢুকতো না। আর বাংলা আর আর এই আর কি এই মানে আর হলো আর কি কোনো রকমের ডক্টরেট হয়েছে। ডক্টরেটটা পাওয়া, এই জন্য তো আমি আমার ছেলের কথায় আমি 100%। হ্যাঁ, এখানে একটা মজার ব্যাপার আছে যে হ্যাঁ, মায়ের এটা সবাইকে জানিয়ে দাও তোমার কটা সন্তান, হ্যাঁ, সেটা আমার অন্তত দুটো ছেলে মেয়ে। দুটো সন্তান তো। আমার ছেলে আমাকে বললো তো তুমি 100% ডক্টরের মা, যদি আরো দুটো ছেলে মেয়ে থাকতো তাহলে তাহলে তোমার 50% ফিফটি হয়ে যেত। পার্সেন্ট হতো। এটা মজা করেই বলছে, কিন্তু কথাটা সত্যি, হ্যাঁ, 100%। এটাই। তনুশ্রী আছেন, শুভেচ্ছা জানবেন। বাহ, আজ মা মেয়ের যুগলবন্দি। হ্যাঁ, একদমই তাই। অয়ন জানাচ্ছে যে নিশ্চয়ই আসবো, সব ঠিক হোক, সব ঠিক হোক বৌদি। আচ্ছা, তার মানে মামি হ্যাঁ, জানাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, মামি। আচ্ছা, বৌদি, তুমি যদি চাও তুমি এরকম একটা লাইভ প্রোগ্রাম করতে পারো। রিকি ব্যবস্থা করে দেবে মামনির সাথে একদম, ফোনে মানে জানিয়ে। আমি একদম সেইভাবে কথা মামনিকে বলবো। ফোন করে জেনে নিও কিভাবে কি করতে হবে, আর ব্যবস্থাপনাটা রিকি করে দেবে। একদম, আমরাও আমরা চাই স্বপ্ন ঘরে পূরণে বসে আমরা তোমার গান আবার, শুনবো, হ্যাঁ আমরা স্বপ্ন আর পূরণে আমরা গান শুনবো, এভাবে আর আমরা তুমি স্বপ্ন অনেককেই চাই। পূরণের মেম্বার হয়ে যাও। হ্যাঁ, সাইদ ভাই জানাচ্ছেন কাকিমা আপনাকে দেখতে খুব ভালো লাগছে। সেই মানে এখন মায়ের সুস্থতা ভালো লাগা, এটা একটা ব্যাপার। আহা, যে কাজটা করলো তাকে আদর দাও। ওই বৌদি জানাচ্ছে যে আহা, যে কাজটা করলো তাকে আদর দাও, মানে ডক্টরেট ডিগ্রি, যাই হোক। তো এটা একটা বিষয় যে মানে ডক্টরেটের ঘোষণা পত্র যখন আর কি হলো, মানে আমরা তো লকডাউনে আটকে গেছি না, সেটা একটা দিক যে আমাদের কনভোকেশনও আমরা পাইনি, আমাদের এই ব্যাচ যারা আর কি পাশ করলাম, ডিগ্রি পেলাম, এটা একটা দিক। আর এটা ঠিক যে অনেক দেরিতে এসে আমার ডক্টরেট, তাই তো মা, মানে হ্যাঁ, আমার অনেক। 40 বছরের পরে, সেটা আমি আগেও বলেছি, 40 বছরের পরে এসে আমার যে আবার নতুন করে শুরু করা, ডিগ্রি পাওয়া, তো এই জায়গাটাতে ডিগ্রি পাওয়ার পরে যে আমাদের যে আনন্দ উৎসবটা হতে পারত, সেটা একটা ঝলক আমাদের ঢাকায় গিয়ে আমরা এটা পেয়েছি। সেটা দাদা বৌদির ওখানে এবং আরো সবাই ছিলেন উপস্থিত, কিন্তু তারই মধ্যে যেন আমাদের সবকিছু কেমন একটা জট পেকে যায়, মা অসুস্থ হয়, এবং তারপরে আবার এখানে এসে আবার নানান কিছুর মধ্যে দিয়ে আমরা যাই, যাই হোক। তো সেটা আমাদের সবার জন্যই পাওনা রইল, পরে আমাদের আমরা সবাই করব আনুষ্ঠানিকভাবে। হ্যাঁ, আমি সেটা যাচ্ছি। আচ্ছা, এখানে আমি একটু আমার কথা বলি, সেটা গত দিনেই আমাদের আড্ডাই তুফান, এই স্বপ্ন পূরণের এই অনুষ্ঠানটা প্রথম শুরু হয়। সেখানে আমি ছিলাম, মানে আমাকে অতিথি শিল্পী হিসেবে আনা হয়েছিল, এবং সঞ্চালনায় ছিলেন পিঙ্কি দাস বারিক। তার একটা প্রশ্ন ছিল যে আমার নামটা কে রেখেছে। তো সেদিন আমি একটা মিস্টেক করে গেছি। তো আজকে যখন সুযোগ যখন পেয়েছি আমি এই ময়দানে, তাহলে এই জায়গাটুকু আমি বলবোই, মানে এটা আমি কথা দিয়েছিলাম যে আমি, আমি পিঙ্কি তুমি বলি, বলেছো যখন, আমি জেনে নিই। তো সেটা মা আহ, অন্তত বলুক যে নামটা। আমার মেয়ের নামটা রেখেছে আমার বড়দা, মানিক পোদ্দার। তো এটা মানে আমি পরে মাকে ফোন করেছি যে মা, আমার খুব মানে খারাপ লাগছে যে এই মানে সত্য বার্তাটা আমি আসলে সেদিন দিতে পারিনি, আজকে সত্য বার্তাটা দিলাম। যে আমার নামের সাথে স্নিগ্ধতার কথা বলা হয়েছিল, সেটা পিঙ্কি বলেছিল। তো তাহলে ওইখানে কোনো কিছু মানে শুভেচ্ছা জানানোর থাকলে সেটা মানিক পোদ্দার মানে আমার বড় মামাকে জানাতে হবে। যাই হোক, আমরা আরো কিছু আলোচনায় যাব যে মা যেটা আর কি বলতে চাইছিল, যে সাংসারিক বিষয়, তাই তো মা, যে শাশুড়ি শাশুড়ি বউ। বউয়ের সম্পর্ক, হ্যাঁ, বা এটাই মানে সাংসারিক সম্পর্ক, সেটা শুধু শাশুড়ি বউ এমন না মা, হ্যাঁ, যে পারিবারিক একটা বন্ধন, এই জায়গাটাতে তুমি তোমার অভিজ্ঞতাতে তুমি আমার বলো কিছু। অভিজ্ঞতা, অনেকে অনেকে শ্বশুরবাড়ি বলতে আতঙ্ক, কিন্তু আমার বিয়ে, আমার শাশুড়ি ছিলেন না, কিন্তু আমার শ্বশুরমশাই বা এরা 5 ভাই, আমার জায়েদের সাথে আমার সম্পর্ক খুব ভালো ছিল, খুব মিষ্টি সম্পর্ক। এবং আমার ইমিডিয়েটলি যে বড় যা, উনি আমার বড় দিদির মতো ছিলেন, এবং আমাকে ছোট বোনের মতন ভালোবাসতেন। আমি ওনাকে খুব মিস করি। এবং বাড়িতে অনেক যে আর বাচ্চা বাড়িতে ছিল। অনেক বাচ্চা ছিল, আমরা 51বর্তী পরিবার ছিলাম,
অনেকগুলো বাচ্চা ছিল, কিন্তু আমাদের বাড়িতে আমরা অল্প ভাই বোন নিয়ে বড় হওয়া, প্রথম প্রথম আমার একটু অসুবিধা মনে হতো, কারণ আমার বেডরুমটা ছিল বাচ্চাদের পড়ার ঘরের পাশে। তো সন্ধ্যাবেলায় গ্রামে যেটা হয়, পাঠশালার মতো ছিল। পাঠশালার মতন হই হই করে সব হাত পা ধুয়ে পড়তে আসতো মাস্টার। আমাদের বাড়িতে একজন মাস্টার লজিং ছিলেন। পরে তো তখন আমি মনে করছিলাম যে আমি কিভাবে এখানে থাকবো, এত হইচই। কিন্তু পরে আমার খুব ভালো লেগেছে ওদের হইচই, এবং ওরা আমাকে এত সম্মান করতো, এত ভালোবাসতো, ভয় পেত। আর এবং ওরা যখন যেটা অসুবিধা হতো আমার কাছে নিয়ে আসতো। এই 7, 8, 9 যারা পড়তো আমার কাছে নিয়ে আসতো, কাকিমা আসবো, আসবো। এবং এবং এখনো আমার এখনো ভালো তাদের লাগতো, সাথে যে তোমার ভালো যোগাযোগ বা লাগতো আমার। সম্পর্ক। এখনো আমার ভাসুরের ছেলে মেয়েদের সবার সাথে, এমনকি ভাসুরের ছেলের বৌমারা সবার সাথে ভালো যোগাযোগ, এবং তারা ফোন করে। আমি নিয়মিত একদম সেটা। নিয়মিত অসুস্থ অবস্থায় আমার মেয়ের কাছে পারমিশন নিয়ে এখন ফোন। আমার ভাগ্নি, মানে এদের ভালোবাসা অফুরন্ত। তারা এখন সবাই বলে যে কেউ তো নাই, আপনি একাই আছেন, কেন আপনার ফোন করবো না। এটা খুব একটা ভালো এটা একটা বড় ভালো বোধহয় একটা বড় বার্তা, পাওয়া, একটা ভালো একটা মেসেজ এটা। বড় পাওয়া। যে আর একটা সম্পর্কের এবং কথা আমি বলতে চাই, শাশুড়ি শাশুড়ি বউয়ের বউয়ের সম্পর্ক অনেকেই বলে ভালো না। এখানে আমার সাথে আমার বৌমার সাথে আমি মনে বন্ধুর করি মতো না, একটা সম্পর্ক। মনে করি না আমার শাশুড়ি বউয়ের সম্পর্ক। আমি মনে করি একটা বন্ধুত্বের সম্পর্ক। আমি ওর কাছে সব রকমের কথা আমি বলতে পারি, ও আমাকে বলতে পারে, আমরা শেয়ার করতে পারি। এটা আমার মস্ত বড় বন্ধু। আমার ছেলে মেয়েরাও আমার বন্ধু, আর আমার বৌমা হচ্ছে আরও একটা বন্ধু, তাকে আমি সব রকমের কথা বলি এবং বলতে পারি। আর এখানে আমি একটু এবার তোমাকে একটা জায়গাতে আমি আসি, যে তোমার যে বিভিন্ন বয়সে তোমার আসলে বিভিন্ন রকম শেখা, মানে তার মানে তুমি বিভিন্ন বয়সে তুমি আসলে বারবার শিক্ষার্থী হয়েছো। হ্যাঁ না, তুমি, হ্যাঁ শিক্ষার্থী হয়েছো। তার কারণ মানে আমি বলি মাকে, মানে বা আপনাদেরকে, যে মা যে যে বয়সে এসে যা যা শিখেছে, মা ল্যাপটপ ব্যবহার করতে পারে, ল্যাপটপে মা ইমেল করতে পারে, ফেসবুক করতে পারে। তো সেইটা সেটা প্রথম মানে কার মনে হলো যে তোমাকে? এইটা আমার মনে হলো আমার ছেলের, মানুষ চৌধুরীর। ও তার একটা পুরানো ল্যাপটপ আমাকে দিয়ে গিয়েছে। যেদিন দিয়ে গেল একটু দেখাইয়ে পরের দিনও চলে গেল, লেটে টেটে তুমি পারবে। আমি বললাম আমার তো ল্যাপটপ সম্বন্ধে কোনো আইডিয়াই নেই, কোনোদিন আমি বসি নেই ল্যাপটপ কম্পিউটার, ছেলের আছে, আমি তো বসি নেই। ও আমাকে দিয়ে ঢাকায় চলে গেল। কিন্তু আমার নিজের আগ্রহে, আমাদের ফ্যামিলি গত বন্ধুই বলা যায়, আমার মেজো ভাইয়ের পরিচিত সঞ্জয় অধিকারী, তার নাম না বললেই নয়। আমার হঠাৎ করে মনে হলো সঞ্জয়কে আমি ডাকতে পারি। আমি সঞ্জয় টালিগঞ্জ থাকে, সঞ্জয়কে আমি একদিন ডাকলাম। রাতে আসলো, আমাকে রাতে বসে অনেক কিছু শিখালো, টাইপ করা, মানে হাতে খড়ির মতন। আমি তখন বললাম তুমি টিচার হলে ভালো শিক্ষক হতে। আর ও বলছে কি আপনিও ভালো স্টুডেন্ট, তাই আমি এতটাই শিখাইতে পারছি। তার মানে মা যেমন, মানে মা ভালো একজন শিক্ষকের জায়গাও মানিয়েছে। শুধু মা যে শুধু পারিবারিকভাবে আমাদের জন্য মা শিক্ষক হিসেবে ছিলেন তা কিন্তু না। মা কিন্তু পেশাগতভাবেও শিক্ষিকা ছিলেন, শিক্ষকতার হ্যাঁ, মা করছিলেন। এবং মা কিন্তু যেটা সঞ্জয় দাও বলেছেন, যে মা কিন্তু আহ, মানে একজন শিক্ষার্থী হিসেবেও খুব যোগ্য, এবং সেটা আমিও কিন্তু এখনো আর কি বলতে চাই বা বলতে পারি। হ্যাঁ এটা। আর এটা গেল একটা দিক। এবং তারপরে যে তোমার স্মার্টফোন যে ব্যবহার করা, হ্যাঁ, হ্যাঁ তো এটাও একটা অধ্যায়, এইটা সেটাও তুমি জানাও, যেটাই বা কার মনে আসলো। স্মার্টফোনটা হঠাৎ করে আমার বৌমা, আমি বন্যা, আমি বন্যাই ডাকি, বৌমা ডাকি না। বন্যার মনে হলো মাকে একটা স্মার্টফোন দেওয়া উচিত। ও আমাকে কিছু না জানিয়ে একটা ফোন কিনে নিয়ে আসলো। নিয়ে এসে আমাকে বললো এটা তোমার জন্য কিনে এনেছি। আমি বলছি আমি কি পারবো? ও তখন বলে যে ল্যাপটপ পারে, যে কম্পিউটার পারে, সে এইটা ফোন চালাতে পারবে না, এইটা কখনো হয়? আমি বলছি তোর টাকাটাই জলে গেল। আমি আমার বউয়ের সাথে এরকমই সম্পর্ক, আমি তুই করেই বলি। ও বলে কি টাকাটা মোটেই জলে যাবে না, আমি তোমার সব ঠিক করে দিয়ে গেলাম, তুমি নিশ্চয়ই পারবে, না পারলে রিঙ্কুটা একটু তো মা সাহায্য আবার নেবে, আবার নতুন করে আবার সাহায্য মানে নেবে। এটার একটা হ্যাঁ, শিক্ষার্থী হয়ে রিঙ্কুর একটু উঠলো মা। সাহায্য নেবে। তখন আমার মনে হলো যে ল্যাপটপের চাইতে আমার ফোনটাই ভালো। আমার হাজবেন্ড অসুস্থ, হ্যাঁ তোমার এখানে তার একটু পাশে বসে বসে আমি কাজটা করতে পারি। সেই এখানে তোমার আরেকটু আমরা বার্তার দিকেও যাচ্ছি, যে এখানে কন্যা লিখছেন যে মা রিঙ্কুকে খুব ভালো দেখাচ্ছে। খুশি হলাম শুনে।
যে ভালো দেখাচ্ছে, বুঝতে পারছি না এখানে কতটা ভালো দেখাচ্ছে। দাদা সম্ভবত লিখছে যে খুব ভালো প্রশ্নগুলো। শম্পা গার্গী, শম্পা গিরি আপনি আছেন, শুনে খুব ভালো লাগছে, শুভেচ্ছা জানবেন। মা তোমার প্রথম ইমেল আমার অবাক করা, মানে এটা দাদা হয়তো জানাচ্ছে যে তোমার প্রথম ইমেল অবাক করা। তনুশ্রী জানাচ্ছেন সাবাস, শেখার জন্য কোনো কিছুই বাধা হতে পারে না, একদমই তাই তনুশ্রী। সমীর পোদ্দার জানাচ্ছেন আমার দিদি সবাইকে খুব ভালোবাসতে পারে, এটা এটা খুব সত্য, মানে ভীষণই সত্য কথা এটা। এখানে আরেকটা হ্যাঁ প্রসঙ্গ, বলো। ইমেলটা আমার বাড়ির পাশে আমার আর একটা ছেলেই মনে করি, বড় ছেলে পার্থ গুপ্ত, ইমেলটা ও আমাকে শিখিয়ে দিয়েছে। ওকে আমি মায়ের কত শিক্ষক, আমি বলেছি কত যে আমার শিক্ষক তোমার। ল্যাপটপে এরকম আমি ইমেল কিভাবে করব, তখন ও আমাকে দেখাই দিয়ে গেছে। তখনই দরকার হলে ওকে ডাকলে ও আসতো, অনেক বাড়ির কাছে অনেক সাহায্য আমাকে করেছে। এবং তখন আমাকে নিয়মিত খোঁজখবরও নিত, যেহেতু আমার হাজব্যান্ড অসুস্থ ছিলেন, উনি নিয়মিত খোঁজখবর নিত। এখন সে অসুস্থ পারে না, তো ফোনে যোগাযোগ রাখে। তা আমার আমার ছোট মেয়ের মামা কথায় আসি, জানাচ্ছে। মেয়ের কথায় আসি, আমার অনেক শিক্ষক। আচ্ছা, ছোট মামা জানাচ্ছে আমার দিদি স্কুলের আমার দিদির স্কুলের ছাত্র ছিলাম। ছোট হ্যাঁ মামা জানাচ্ছে মা। হ্যাঁ হ্যাঁ মা হ্যাঁ। এখানে একটা প্রসঙ্গ মা, যে মানে তুমি তো শিক্ষকতা করতে, সেখানে আমরা ওই জায়গাটুকুতে গেলাম না। তো তুমি যে শিক্ষকতা করতে, তো সেই জায়গাটা ছেড়ে মানে দিলে কেন? হ্যাঁ, মানে তোমাকে যে ছাড়তে হলো, তুমি আমি কেন ছাড়লে? আমি ওই স্কুলে পড়াশোনা করেছি এবং বিয়ের আগেও আমি স্কুলে পড়িয়েছি। এবার আমরা তো প্রসঙ্গগুলো একটু আমি তখন অনেকগুলো বার্তা দেবো। পয়সা পাতি নেইনি, টাকা পয়সা নেইনি, যেহেতু স্কুলে আমি পড়াশোনা করেছি। তা বিয়ের পরে ঘটনাচক্রে আবার আমি আমার বাবার বাড়িতেই এসেছি। বাবার বাড়িতে মানে বাবার ওই জায়গা, উনি চাকরি পেয়েছেন ওই স্কুলে। তা ওই স্কুলে আবার চাকরিতে গেলাম। তখন আমার ছেলে হওয়ার পরে কিন্তু আমার যেন মনে হচ্ছে আমি ছেলেকে রেখে আমি ক্লাসে যে ঠিকমতো মনোযোগ দিতে পারছি না। তাহলে এখনকার মায়েরা কি করবে, মানে তোমার এই বার্তাটা কি পজিটিভলি নেবে নাকি না, কিভাবে নেবে? এখনকার মায়েদের এটা মোটেই করা উচিত না, আমারও হয়তো করা উচিত হয়নি। কিন্তু তখন যেন আমার মনে হচ্ছে যে আমার ক্লাস যদি আমি ঠিক মতোই করতে না পারি, তাহলে আমি চাকরিটা কী করে করবো। এবং তখনকার সময় বেতনও খুব কম ছিল, আর আমার কাছে তো বেতন প্রশ্নই মুখ্য ছিল আসছিল না, না, সেটা তো যেহেতু মানে আমি একটা। ওই স্কুলে পড়াশোনা করেছি। আমার হেড স্যার আমাকে বলেছে, আমি তাই গিয়েছি, তার কাছে আমার বেতনের প্রশ্ন নেই। আর কিন্তু সেই হিসাবে আমি চাকরিটা মানে ছেড়ে আমরা দিয়েছি। পুরনো আগে একটু প্রসঙ্গে ছিলাম মা, যে যেটা প্রথমেই বলেছিলাম, যে তোমার যে বিভিন্ন রকম আর্থিক বদলও কিন্তু তুমি পেয়েছো হ্যাঁ তোমার জীবনে। তোমার হ্যাঁ বাবার বাড়িতে একরকম আর্থিক হ্যাঁ 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 সচ্ছলতা হ্যাঁ ছিল, হ্যাঁ, এবং সেটা তোমার স্বামীর কাছে, মানে আমার বাবার কাছে এসে আর্থিক সচ্ছলতার অত জায়গাটা সচ্ছলতা ছিল না। কিন্তু আহ, ওইটা নিয়ে আমার কোনো আত্মীয় হ্যাঁ হ্যাঁ, ছিল না, ছিল না, কোনোদিনই এটা না। আমরা ছোট থেকেই আমরা দেখেছি, না, মানে কোনো আমার জীবনে অনেক চাহিদা ছিল না। হ্যাঁ, এই জায়গাটাতে আমিও একটু মায়ের মেয়ে হিসেবে বলি, মানে এই বার্তাটা বোধহয় আমি দিতেই চাই, জানাতেই চাই মায়ের সত্যিকার অর্থে, যে একটা ঝড়, বড়সড় ঝড় মায়ের জীবনে এবং মায়েদের জীবনে সবার, মানে আমাদের আত্মীয় পরিজন সকলের জীবনে বড়সড় একটা ঝড় বয়ে গেছিল। তো তার পরবর্তী অধ্যায়ে এসে মায়ের শাড়ি কাপড়ও কিন্তু সেইভাবে ছিল না। তার কারণ হচ্ছে মা আমাদের যুদ্ধের সময়টা, ৭১-এর যুদ্ধ। ৭১-এর যুদ্ধ। তো ৭১-এর যুদ্ধে এই জায়গাটুকু মা খুব সংক্ষেপে আমরা বার্তাটা দেবো, একটু বলো যে ৯-১০ মাস কিভাবে বাবা জঙ্গলে হ্যাঁ, কাটাতো, বা আমরা অনেক এইভাবে। কষ্টে ছিলাম। আমার বাবা এক জায়গায়, আর আমরা, আমার ভাই বোনেরা এ বাড়ি ও বাড়ি সে বাড়ি, আমরাও এর বাড়ি ওর বাড়ি ছিলাম। কোনো রকম মানে খেয়ে, মানে রান্না ভাতের সাথে তরকারির কথা আমরা ভাবি নাই, এইভাবে ছিলাম। তারপরে আমরা যখন আবার শহরে ফিরে আসলাম, তখন আমাদের আরো দুরবস্থা। এবং তারপরে বাবা মিলিটারিতে বাবা বিজনেস থাকতো করে। বোধহয় এতে, আর উনি কিছুদিন অন্যের বাড়িতে ছিলেন জঙ্গলে। কিছুদিন জঙ্গলে ছিলেন। তারপরে এখানে মেহেরপুর আমার বাবাও অন্যের বাড়িতে ছিলেন। তারপর বাবাকে মিলিটারিরা ধরেও নিল। মানে অনেক ঝড় তুফান আমাদের জীবনের ভিতর দিয়ে গিয়েছে। গেছে। তখন অনেক দুশ্চিন্তার তো মধ্যে আমাদের রাত কাটাতে হ্যাঁ, হয়েছে। এই যে এই বদলগুলোর মানে মাকে কিন্তু আসলে কখনো কাহিল করতে আর পারিনি এইখানে এটা। একটু বলা ভালো, আমার ছেলের বয়স তখন 2 বছর। আমার ছেলে যখন তখন যদি ছোট থেকেই ঠান্ডা, কান্নাকাটি কম করতো, কিন্তু আমরা যখন পালাতে যেতাম ছেলে যদি কেঁদে উঠতো, মুখটা চেপে ধরতে হতো, যাতে মিলিটারিরা
বা জানতে না পারে। শান্তি কমিটিতে যারা যুক্ত আছে যাই বাঙালিরা হোক, এত ডিটেলে আমরা এই মুহূর্তে জানতে না না যাই মা। পারে না পারে এটা এই কষ্টটা মানে আমাদের করতে হয়েছে। একটা অধ্যায়কে শুধু আমরা দেখাতে চেয়েছি বা জানাতে চেয়েছি, মানে আমরা ডিটেলটা যদি বলি তাহলে অনেক সময় লাগবে। একটা একটা বিষয় নিয়ে আমাদের আসলে অনেকক্ষণ বলতে হবে। তো সেই জায়গাটাতে আমরা যাচ্ছি না। সন্দীপন দাস তিনি নমস্কার জানিয়েছেন তোমাকে। আপনার সহজ সরল আলাপচারিতা আমাদের মন ছুঁয়ে গেল। তুমি শুভেচ্ছা জানাতেই পারো। আর এখানে একটু আসি, আজকে যেমন বলা হয়েছে যে আজকের অতিথি শিল্পী, তো এটা নিয়ে অনেকেরই বক্তব্য থাকতেই পারে যে শিল্পী কি আসলে কি যারা সঙ্গীত পরিবেশন করেন বা নৃত্যশিল্পী আসলে কি তারাই শিল্পী? না, শিল্পী কিন্তু বিভিন্ন রকম ভাবে হয়। সৃষ্টিশীল মানুষই কিন্তু আসলে শিল্পী বলেই আমরা মনে করি। যে কারণে আমাদের বাড়িটা যিনি তৈরি করছেন তিনি একরকম শিল্পী, কাঠের জিনিস যিনি ফার্নিচার বানাচ্ছেন তিনি একরকম শিল্পী। তো তাই তো মা, মানে শিল্পী শিল্পী কিন্তু আসলে শুধু একজন মানে সঙ্গীত যুক্ত, সঙ্গীত সম্পর্কিত একজন মানুষ কিন্তু না। তো মায়ের শিল্পী সত্তারও যে কতগুলো জায়গা আমরা ছোটবেলায় দেখতাম, দুপুরবেলাতে মা কোনোদিন ঘুমাতেন না, মা হাতে সেলাই করতেন। এবং মজার বিষয় হলো যে মা সেলাই মেশিনে ছিল না, আমাদের যুদ্ধের সময় সেলাই মেশিনটাও মায়ের চলে যায়। তো তারপরে যেটা হয় যে মা হাতে সেলাই করতো, মানে যেটা ইংলিশ প্যান্ট বলা হয় মা, মানে দাদার যে ইংলিশ প্যান্ট মা এটা হাতে সেলাই করতো সুচ সুতো দিয়ে। এবং অন্যান্য সেলাই এবং উলের কাজ এবং ক্রুশের কাজ, এবং আমার পরবর্তীতে আমি একটু দ্রুত যাচ্ছি, সূচের কাজ। পরবর্তীতে আমার কন্যারও যেমন প্রচুর জামা কাপড় মা ক্রুশ সহ মা বানাতো। এবং মায়ের ওই যে ওই দুপুরবেলার ঘটনাটা, এটা দাদাকে আমি দেখতাম, দাদা চা করে নিয়ে আসতো, আমি আরো ছোট ছিলাম। তো মানে এটা আমার ভারী এখন অদ্ভুত লাগে যে আমরা কিন্তু একটা জীবিকা হিসেবে কিন্তু আমরা এক একটা মানে পেশা হিসেবে নিয়ে নিই। মাকে কিন্তু কখনো মানে খুব সচ্ছলতা আমাদের না থাকলেও মা কিন্তু কখনো এটাকে পেশার জায়গায় নেয়নি। বিনিময় মূল্য মায়ের মধ্যে ছিল না, ভালোবাসাটা ছিল। সবাই মহিলারা আসতেন, অনেক মা শিখতে আসতো, মা শেখাতেন তাদেরকে। তো আমি এখানে আমি একটু কথা বলতে চাই। আমার ছেলে তখন 5-এ পড়ে। ছেলে তখন বলে কি, মা আমার বন্ধুরা আসলে তুমি তো চা করো, তোমার বান্ধবীর যখন তোমার স্টুডেন্টরা আসে তখন আমি তাদের চা করে খাওয়াবো, তুমি উঠলে তো সময়টা নষ্ট হবে। আমি বললাম তুই এবার কি চা করবি, দেখোই না একদিন। ওরা দেখে অবাক। তো মানে গল্প আসলে আমাদের একটা সময় বাধা, যেহেতু আমরা তার মধ্যে থেকে কিছু মেসেজ আমরা রাখবো, কেননা স্বপ্ন পূরণ মানে হচ্ছে যে এখান থেকে এখন যারা আছেন, ভবিষ্যতে যারা আসবেন সমাজে, তারা যেন কিছু, তাদের মধ্যে যেন কিছু স্বপ্ন পূরণের জায়গা আমরা রাখতে পারি। আচ্ছা, মায়ের শিল্পকর্মের একটা নিদর্শন আমি এখানে দেখাচ্ছি। এটা হচ্ছে মায়ের সুতোর কাজের, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো সূচিকর্ম মায়ের, এটা একটা কাজ আমি দেখালাম। আমি জাস্ট ছোট্ট ছোট্ট কিছু কাজ মায়ের দেখাবো, যেটা মানে একটা শিল্পী সত্তার জায়গাটুকু যাতে অন্তত দেখানো যায়। এটা খুব ছোটবেলার, এটা আমার মাসির মেয়েকে বানিয়ে দিয়েছিল। তার তার কন্যার এখন গায়ে হবে এটা, এটাই মানে বহু আমরা পরিবারে অনেক বাচ্চা এটা পড়েছে, আমার মেয়েও পড়েছে এটা। এটার সাথে ম্যাচিং যেমন টুপি আছে, এটা মায়ের বানানো। আমি খুব সামান্য একটুখানি আর কি মায়ের নিদর্শনটা দেখাচ্ছি। আমরা জীবনে কখনো সোয়েটার কিনে পরিনি, আমি, বাবা এবং আমার দাদা, এবং বাবার প্রচুর ডাক্তার বন্ধু থেকে শুরু করে অন্যান্য বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন অনেককে মা শুধু সোয়েটার বানিয়ে দিতেন। মাকে শুধু দেখতাম সারা বছর ধরে মা সেলাই করছেন আর পড়ছেন, এটা করতেন মা। আচ্ছা, এটা একটা সোয়েটার, মানে আমি জাস্ট একটু একটু করে দেখাচ্ছি। সব থেকে মজার বিষয়, এইটা একটা উলের গায়ের চাদর, মানে দেখে মনে হচ্ছে আমি হয়তো বিজ্ঞাপনে বসেছি, কিন্তু মায়ের শিল্পী সত্তার জায়গাটুকু আমার খুব ইচ্ছে করলো দেখাতে। এটা কিন্তু এরকম চাদর মা বহু বানিয়েছে, বহু। এবং সেটা আপনারা দেখলে যারা সেলাইয়ের কাজ করেন তারা অন্তত বুঝতে পারবেন যেটা জায়গাটা কেমন। এইটা এইভাবে লম্বা করে কিন্তু স্ট্রাইপ দিয়ে একটা ছোট কাটার মধ্যে কিন্তু চাদরটাকে সেলাই করে বানানো, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে তার শিল্পী সত্তার একটা বড়সড় নিদর্শনে কিছুই দেখাতে পারলাম না, কিন্তু খুব ছোট্ট একটা জায়গা বোধহয় আমি দেখালাম। এই জায়গাগুলোকে আমি ইচ্ছে করে আমি দেখাতে চেয়েছি। আমি আর মা আলাদা জায়গাতেই, আলাদা বাড়িতে থাকি, কিন্তু তবু আমি নিয়ে এসেছি। মা বললো এগুলো কেন এনেছিস, তো আমার খুব ইচ্ছে হলো যে মাকে এইভাবে যদি দেখাতে না পারলাম তাহলে মায়ের শিল্পী সত্তাটা হয়তো আমি বোঝাতে পারবো না।
এইটা মা, আমরা আমাদের সময় কিন্তু খুব মানে হাতে অল্প আছে। আমরা এই সময় অনুযায়ী যাব। আমাদের পরে নাচের অনুষ্ঠান আছে। নাচের অনুষ্ঠান, তার জন্য শুভেচ্ছা আমাদের রইল। একটু করে যাব যে এই যে তোমার বারবার ধরো শিখেছো, সেটা একটা আলাদা উদ্দাম। তারপরে এই যে বিভিন্ন অধ্যায়, মানে বাবা অসুস্থ হলেন, তাকে সামলানো, এবং তারপরে যে তুমি এত বড়সড় ভাবে একটা অসুস্থ হলে, এবং ওই সময়টুকুতে একটুখানি তুমি অন্তত বলো যে হাসপাতালে জ্ঞান ফেরার পরে খুব সংক্ষেপে একটু বলো যে অভিজ্ঞতাটা। হাসপাতালে জ্ঞান ফেরার পরে আমি বুঝতে পারলাম আমি হাত পা নাড়াতে পারছি না, কথা বলতে পারছি না, বাম হাত নাড়াতে পারছি না, শুধু ডান হাতটা আমি একটু সেটা নাড়াতে কিন্তু পারছি। 3 মাস আগের ঘটনা, তাই তো? তখন 3 মাস আগে। তখন আমি কি করে কি বলবো, আমি তখন নার্সকে ইশারা করে বললাম কাগজ কলম। নার্সটা বুঝতে পারলো আমি কিছু লিখে জানাতে চাই, এবং তুমি বুঝতে পেরেছিলে যে তোমার এবং একটা আমি দিন আমি চলে গেছে। বুঝতে পেরেছিলাম মাঝখানে একটা দিন চলে গেছে। 48 ঘন্টার বেশি হয়ে গেছে, এটা আমার মাথাতে তখনই কাজ করেছিল। আর তখন নার্স আমাকে কাগজ কলম দেওয়া হয়, আমি চোখে চশমা নেই, চোখে কিছু দেখি না, আন্দাজে আমি লিখেছি বড় বড় করে। নার্সটা বাংলা পড়তে পারে এবং সেইভাবে সে কাজটা করেছে। আর রিসেন্ট একটা যে তোমার ঘটনা, যে মায়ের 72 বছর বয়সের সিগনেচার নিয়ে কি বিড়ম্বনা হ্যাঁ, হয়েছে বলো। আমার একটা অফিসে একটা দরকার ছিল কাগজের, তা আমি দরখাস্ত। দরখাস্ত আমার মেয়েকে দিয়ে লেখালাম, আমি সইটা করিয়ে পাঠিয়ে দিলাম আমার বাড়িতে যে রান্না করে। সেখানে বলল যে, ও ফট করে বললো কি ওনার সই, এটা সই তো ওনার না। ও বললো যে হ্যাঁ, বলছে না না, একটা 72 বছর বয়স্ক মহিলা, তারপর রিসেন্ট তার অপারেশন হয়েছে, এর সই তার হতেই পারে না। এত ভালো হাতের লেখা কি করে হবে? মানে মায়ের বাংলা হাতের লেখা না, ওটা আমার ইংরেজি। বাংলা হাতের লেখা ভালো না, ঘটনার সঙ্গে ইংলিশ হাতের লেখাটা তুলনামূলকভাবে ভালো, সেই জন্য সেটা ফিরিয়ে দিয়েছে। আমার কাজটা হয় নাই, বলছি লকডাউন উঠে গেলে ওনাকে আসতে বললেন, তাইলে কাজটা হবে। এটা আমি খুব মজা পেয়েছি আমি ব্যাপারটা। খুব রেগে গেছি যে আমি সিগনেচারটা অন্য একজনকে করতে দেবো কেন, এটা তার মাথায় আসলো না। আর আমরা এখানে আর কি ছোট মামা জানিয়েছে, ছোট মামাকেও তুমি সোয়েটার বানিয়ে দিয়েছো। গেঞ্জি। দাদা বোধহয় জানাচ্ছে, দাদা বা বৌদি, যে মা রিঙ্কুর ছোটবেলার গল্প বলো। ছোটবেলার গল্প আরেকদিন হয়তো আবার হবে, রিঙ্কুর ছোটবেলার গল্প। রিঙ্কু মানে এরপরে আমার মানে একদম গোপন নাম টাম সব আর কি বেরিয়ে আসছে। যাই হোক, মামা আমি বঞ্চিত হলাম। মামা আমি বঞ্চিত হলাম, বন্যা লিখছে এটা। মানে এই মুহূর্তে ঠিক আমি বুঝতে পারছি না, পরে আবার এটাতে যাব। অসাধারণ মাসির শিল্পী সত্তা। এই যে এখানে আমি পরে আবার হয়তো যে বার্তাগুলো পড়তে পারছি না সেগুলো নিয়ে আমি পরে আবার লিপি দেখছে, এখানে লিপিও আছে। বুঝতে পারছি যে মানে দাদা বৌদিদের ওখানে মানে সবাই জড়ো হয়ে অনেকেই হয়তো আছেন, তারা দেখছেন। শুভেচ্ছা জানিয়ে লিপি, তোমার জন্য শুভেচ্ছা রইল, তুমিও দেখছো সেই জন্য। আর এই যে মায়ের যে বারবার মানে এত বড় একটা অসুস্থতা, এবং তারপরে আবার মানে নতুন করে আবার সুস্থ হওয়া, এই জায়গাটাতে একটা বড়সড় একটা আমাদের কাছে প্রাপ্তি এটা। এবং আমার মনে হয় যে এই প্রাণ শক্তিটা সকলের থাকা উচিত। মানে মায়ের যে চেষ্টা, মানে সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে, এইটা একটা বিশাল একটা ব্যাপার। আর এই জায়গাতেই আমি একটু কথা বলি যে এই যে বর্তমানে শুধু লকডাউন বিষয়টা না, মানে আমরা লকডাউনের যে প্রধান কারণ যে ভাইরাস করোনা, এটাকে কেন্দ্র করেই আমরা কিন্তু এই মুহূর্তে আমাদের পরিবারের একদম খুব কাছের জন, যিনি সম্প্রতি অসুস্থ হয়েছিলেন, আক্রান্ত হয়েছিলেন, এবং মা যখন অসুস্থ তিনি ভীষণভাবে তখন মানে আমার উদ্বিগ্নতার মধ্যে ছিলেন, উদ্বেগের মধ্যে ছিলেন। সেই মানুষটাই যখন মা একটু সুস্থ হলো, তারপরে যখন তিনি আবার অসুস্থ হলেন, এবং এই সংকটময় একটা রোগ, সেই রোগটাতেই তিনি অসুস্থ হলেন। এইটাতে একদম মানে ভীষণভাবে আমরা প্রত্যেকে একদম মানসিকভাবে কিন্তু ভেঙে পড়েছিলাম। তো সেই জায়গাটা থেকে আমি শুধু এইটুকু বার্তা দিচ্ছি, কে জন সেটুকু না হয় আমরাই জানলাম, কিন্তু সেই জন যে সুস্থ হয়ে এখন বাড়িতে এসছেন, সেজন্যে মানে আমাদের অন্তত ওই দুশ্চিন্তার জায়গাটা কমেছে। আগামীতে আমরা অপেক্ষা করছি যে এই যে মা এত বড় অসুস্থ হয়ে ফিরলেন, তিনি এরকম একটা সংকট থেকে ফিরলেন, এরকম একটা জায়গা থেকে মানে আমরা যাতে একটা শেষ মানে ভালো একটা ভাবে যেতে পারি।
আর তুমি কি মানে এমন কোনো বার্তা কি তুমি দিতে চাও, মানে বাবার কোনো কিছু কি একটা বার্তা তুমি দিতে চাও যে যেটা আহ, উনি মানুষ হিসেবে খুবই ভালো আর কিছু ছিলেন। কি তুমি মানে এখন দিতে চাও, মানে আমাদের হাতে সময় একটু অল্প, তাহলে সেটা কি বলবো, এরকম কিছু হ্যাঁ, বলবে, তা তুমি বলো সেটা। আর উনি মানুষ হিসেবে খুবই ভালো ছিলেন নিয়ে আসতে এবং যেটা উনি খুব নরম মনের মানুষ ছিলেন। উনি ভালো শিক্ষক ছিলেন একজন। আর উনি অনেক সমাজের অনেক কিছু মানতেন না। আমিও অনেক কিছু মানি না। আমাদের দুজনের পরামর্শেই উনি একটা চিঠিও লিখে গেছিলেন। মা একটা, হ্যাঁ আমি দেহদান সেটাই যে করে দিয়েছি, মরণোত্তর দেহদান। আমারটা দেখে উনি বলেছেন যে আমি করতে পারি তিনিও না। করতে আমি চেয়েছিলেন, বলি কি করেছেন। তুমি যদি মন থেকে চাও অবশ্যই করতে পারো। উনি করেছেন এবং উনি একটা চিঠি লিখে দিয়ে গেছেন। সেটা সেটা আমরা একটু সবার জন্য দিতে আমাদের চাই। দুজনের মতামত নিয়েই উনি লিখেছেন, আমার সই করা আছে। এবং চিঠিটা আমি একটু দেখাই। চিঠিটা মানে এভাবে আর কি লিখেছিলেন আমার বাবা। এটা এটা সমাজের কাছে একটা বোধহয় বার্তা, যে কারণে আমরা চাইছি যে এটা মা চাইছেন যেটা আসুক। নিচে দেখুন মায়েরও সই আছে এবং বাবার সই আছে, যে এটা দুজনের পরামর্শে। আমরা একটু এটা পড়ছি। লিখেছিলেন যে যাদের জন্য লেখা, শ্রীমান মানস চৌধুরী পুত্র, শ্রীমান সুতপা চৌধুরী কন্যা। লিখছেন শ্রী চিত্তরঞ্জন সাহা চৌধুরী এবং মা, বাবা চিত্তরঞ্জন সাহা চৌধুরী এবং মা শ্রীমতী রত্না সাহা চৌধুরী। আমরা স্বামী স্ত্রী উভয়ে একমত হয়ে নিম্নলিখিত সিদ্ধান্ত গ্রহণ করলাম এবং সেগুলি ছেলে মেয়েদের উদ্দেশ্যে লিপিবদ্ধ করলাম। ছেলে মেয়েদের মুখে বলা সত্ত্বেও সামাজিক অন্যায় অযথা চাপের মুখে না পড়ার জন্য এই লেখা। ইংরেজি 11/2/5 তারিখে আমরা উভয়ে গণদর্পণে আমাদের মরণোত্তর দেহদান করে দিয়েছি। মৃত্যুর পর আমাদের দেহের উপর গণদর্পণ ছাড়া কারো কোনো অধিকার থাকবে না। হিন্দু শাস্ত্রের কাল্পনিকতায় আমরা বিশ্বাসী নই বলে দেহের কোনো সৎকার হবে না। শাস্ত্র বিশ্বাসী নই বিধায় শাস্ত্রসম্মত পারলৌকিক পারলৌকিক কাজেও কোনো বিশ্বাস নেই। আমাদের মৃত্যুর পর ছেলে মেয়েদের পারলৌকিক যে কোনো কাজ করা নিষেধ থাকলেও সাদা থান পরা, হবিষ্য করা, মাটিতে শোয়া, বসা, ব্রাহ্মণ দিয়ে মন্ত্রপাঠ করা, মাথা মুড়ানো, মেয়ের ত্রিরাত্রি শ্রাদ্ধ করা, ছেলের ব্রাহ্মণকে দান ধ্যান মন্ত্র পড়ে শ্রাদ্ধ করা নিষিদ্ধ। লোকজনকে ভুরিভোজ করানোতেও আমাদের নিষেধাজ্ঞা থাকলো। তবে যদি কিছু গরিব ভিখারিকে ভোজন করানোর ইচ্ছে হয়, সেই ইচ্ছা পূরণে বাধা নেই। শ্রাদ্ধ পিণ্ডদান কোনো কিছুর প্রয়োজন নেই। এটাই সজ্ঞানে আমাদের শেষ সিদ্ধান্ত। এটা বোধহয় আমরা মানে এখন যারা আছেন তাদের জন্য আমরা একটা বার্তা হিসেবে আমরা এটা দিতে চেয়েছি মা, তাই তো? তুমি সেটুকু একটু বলো। আমরা একদম শেষের পর্যায়ে এসছি। আমার এই চিঠিটা পড়ার উদ্দেশ্য এটাই যে মা এখনো আছেন। এটা মানে এখানে মার সম্মতি এইভাবেই আছে এবং বাবারও সেটাই ছিল, এবং সেইভাবে আমরা মানে বাবার আমরা দেহদানের চেষ্টা করেছি, কিন্তু বিভিন্ন মানে বিভিন্ন অন্তরায়, ব্যবস্থাপনার অন্তরায় কিন্তু আমাদের বাবার দেহকে দান আমরা করতে পারিনি, কিন্তু বাবার চোখ আমরা দান করতে পেরেছি। এবং মায়ের তো মানে অবশ্যই এটা ইচ্ছে, এবং ভবিষ্যতে আরো মানুষের মধ্যে এই ইচ্ছেটা ছড়িয়ে পড়ুক, এরকম ভাবে মানুষ ভাবতে শিখুক, সেই জায়গা থেকে আমাদের এই বার্তাটাকে একটু রাখা। আচ্ছা, আমরা একদম শেষের দিকে এসে গেছি। যারা আজকে উপস্থিত হয়েছেন, যারা পরে উপস্থিত হবেন দেখবেন, আমরা আশা করেছিলাম যে আরো আত্মীয়দেরকে হয়তো মানে আমাদের মানে আত্মীয় বলতে আমাদের পরিবারের লোকজনকে আমরা পাবো, সেটা হয়তো কোনো কারণে আমরা এই মুহূর্তে পাইনি। মাও আশা করেছিলেন। মায়ের, মা হারমোনিয়ামটা ধরো। মা গানটা, একটা গান একটু ইয়ে করো, গানটা মা শুরু করছেন, মায়ের মতো করে শুরু করছেন। গানটা চলতে চলতেই আমরা কিন্তু সময় অনুযায়ী আমরা এই অনুষ্ঠান থেকে বিদায় নেব। সবাইকে শুভেচ্ছা জানিয়ে রাখছি, মাও জানিয়ে রাখো। শুভেচ্ছা জানিয়ে রাখলাম। আমার গান শোনার মতো না, শুধু যাওয়া মাঝে মানে অন্তত শিখছে এখন, এটাই বড় কথা। এরপরেই আমরা দেখতে হবে না, বলে দিচ্ছি, আমার দেওয়ার সময় নেই। তারে ধরি ধরি মনে করি করতে গেলে ভরা যায় না। তারে ধরি ধরি মনে করি করতে গেলে ভরা যায় না।
দেখেছি দেখেছি শ্রাবণী বনের রাজা যে মানুষ চেয়েছে, যে মানুষ চেয়েছে, ঘুরেছি পাগল হয়ে যে মানুষ চেয়েছে, মনে জ্বলছে আগুন আর নেবে না। যে মানুষ চেয়েছে, ঘুরেছি পাগল হয়ে মরণে জ্বলছে আগুন আর নেবে না। এখন বলে বলো লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না। এখন বলে বলো লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না। দেখেছি দেখেছি শ্রাবণী বনের রাজা সোনা। আমরা শেষ করছি। সবাই ভালো থাকবেন, আবার কখনো দেখা হবে। শুভকামনা থাকলো সকলের জন্য, মায়ের জন্য শুভকামনা রাখুন এবং আমাদের যে আত্মীয়র কথা বললাম তার জন্য শুভেচ্ছা রাখুন।